আমার রেট বেশি, 4000-এর নিচে যাবো না। আজকে চল না চুমকি, তরে পরের বার বাড়াইয়া দিমনি। সর। চুমকি পরের বারে নেওয়াতে বিশ্বাসী না। এ বলেই আজকে 3টা কাস্টমারকে বিদায় করে দিল চুমকি। চুমকি হলো ওর নষ্টপাড়ার সবচেয়ে সুন্দরী পতিতা। জি, নষ্টপাড়ার মেয়ে চুমকি। বয়স 24 হবে। লম্বা 5 ফিট 5, গায়ের রং দুধে আলতা, টানা টানা চোখ, ঘন লম্বা চুল, যে কেউ দেখে পাগল হবার উপক্রম। চুমকির সাজসজ্জা দেখে তাকে এখানকার লাগে না। অত চড়া সাজ এই মেয়ে সাজে না, তাই হয়তো ওর আগে পিছে সব কাস্টমাররাই ঘুরে, মনে হয় কোনো ভালো ফ্যামিলির মেয়ে। আসলে ওরকম অনেক কাস্টমারই আসে চুমকির কাছে, কিন্তু ও একজনকে ছাড়া আর কারো কাছেই যায় না। পুরো 1 বছর ধরেই চুমকি তার কাছে যায়। ওর যত টাকা দরকার ওই লোকই দেয়। উনি বেশ ভালো ব্যবসায়ী। উনি ইদানিং ওই লোকটা আসে না। যাবার আগে 20 দিনের টাকা দিয়ে গিয়েছিল চুমকির জন্য। আজ 21তম দিন। চুমকির আজকে মনটা ভালো না। ওর মায়ের জন্মদিন আজকে। মায়ের কথা খুব মনে পড়ছে, তাইও মানুষ দেখে রেট বলছে। কাজ করার কোনো ইচ্ছে আজকে নেই। যদিও সবার থেকে রেট সবসময় চুমকিরই বেশি থাকে, তবে হাজার চাইলেও অন্য কারোর সাথে চুমকি যায় না। আবার কেউ বলানো নেই, কেননা সবার থেকে বেশি চুমকি কামায়, এখানে হোক সেটা একজনই থেকেই। লোকটা আসলে শারীরিক চাহিদা মেটাতে আসে না, সে আসে মনের খোরাক জোগাতে। চুমকির কাছে আসে। চুমকির এই নষ্টপাড়ায় প্রায় 1 বছর ধরে আসে। ওর মা বাবা কেউ নেই। মায়ের অসুখের জন্যই মূলত নষ্টপাড়ায় আসা চুমকির। কিন্তু এখানে থেকেও নিজের মান সম্মান শেষ করে দিয়ে, নিজের অস্তিত্ব বিলীন করে জীবনের কালো অধ্যায়ের মধ্যে পা বাড়িয়ে এত টাকা খরচ করেও মাকে বাঁচাতে পারেনি ও। মাত্র 9 মাসের মাথায় মাকে হারিয়ে ফেলে। তারপর তারপর আর কি, পুরনো জীবনে ফেরেনি কেন চুমকি? কারণ কেউ তাকে গ্রহণ করবে না, চেষ্টাও করেছিল, কিন্তু ফলাফল শূন্য। আর তার যে একটা ছোট বোন আছে, তাকেও তো মানুষ করতে পারবে না। তাই অনিচ্ছা সত্ত্বেও এই নষ্ট কাজ করছে। একটি এতিমখানাও চালাচ্ছে। প্রতি মাসে বেশ কিছু টাকা দেয়। ওখানে চুমকির বোন ওখানে থাকে। চুমকি জানে ওখানে থাকলে ওর বোন ভালো থাকবে। এদিকে আজকেও প্রতিদিনের মতো কাস্টমাররা এসে ভিড় লাগিয়েছে। সবাইকে বিদায় করে দিয়ে ঘুমিয়ে গেছে চুমকি। আসলে চুমকির বয়সে মেয়েদের জীবন বিয়ে হবার স্বপ্ন থাকে, স্বামী সন্তানের স্বপ্ন থাকে, কিন্তু ওর জীবনে তো এমন কিছু নেই, নিরামিষ জীবন। তাই কোনো রকম ঘুম আসলেই ওর কাছে সবচেয়ে শান্তি লাগে আর এতিমখানাতে গেলে। রাত 3টা বাজে। চুমকির দরজায় ধাক্কা দিছে আখি। রহিব, রহিব, বড় পায়ে ডাক দিছে, দরজা খুলে দি। আর তোমার কাস্টমার মইরা গেছে বো। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি উনি মইরা গেছে। আজকে খবর পাইছি, মনে হয় নিপাপও জানতে পারছে। দরজা খুলেই এসব শুনে আগে চুমকি বলল, না বলেছি না রুহি, বলে ডাকতে। এখানে কেউ জানে না যে আমার নাম রুহি, তুই ওভাবে আর আমাকে ডাকবি না। কিছুটা রাগ হয়ে কথাগুলো বলল আখি। আচ্ছা বউ, আর ডাকম না, খেয়াল আসিল না। এই ঘটনা শোনার পর চুমকিরও খারাপ লাগছে মানুষটার জন্য, কিন্তু পড়ে গেল চিন্তায়। কারণ এখন ওকে আবার কারো কাছে পাঠিয়ে দেবে নিশ্চয়ই। ভয় পেতে লাগলো চুমকি। এখন আসি আখির প্রসঙ্গে। আখি হচ্ছে রুহিদের সাথের একজন মেয়ে। ও রুহিকে খুব পছন্দ করে। রুহির প্রতি ওর কোনো হিংসা কাজ করে না, বরং রুহিকে নিজের বোন ভাবেও। এবার আসল কথা হলো, এই মুহূর্তে চুমকির ডাক পড়েছে এখানকার ঠাকুরাপার কাছে, মানে নিপার কাছে। সেই বেশ্যাপল্লীর সর্দারিনী। আর তার ডাক পড়া মানেই কোনো জরুরি কাজ আছে। রুহির ছদ্মনাম চুমকি। নিপা। চুমকি, এত দেরি কেন করলি? কতক্ষণ ধরে ডাকতেছিলাম। চুমকি, আমি ঘুমাইতেছিলাম আপা। আপা, রাইতে আবার কিসের ঘুম? আজকে আমার ছুটি। মনে পড়ছে। আচ্ছা শোন, তোর নতুন কাস্টমার ইরাজ সাহেব, এটা যা ভেতরে নিয়ে যা। আর এক রাতেই 40,000 দিতে রাজি হয়েছে তোর রূপের কথা শোনা। এরে মানা করা আমার ভালো মনে হয় নাই, তাই আজকে তোর মানা করাতেও কাস্টমার নিছি। তুই চিন্তা করিস না, ক্যাশ দিছে সব টাকা। এবার নিয়ে যা সাহেবরে, আর ভালোভাবে খেদমত করিস সাহেবের। চমকে মনে মনে ভাবছে, এই মহিলা আমাকে শান্তি দিবে না। মুখের মিষ্টি খালি টাকা আদায়ের জন্য এক প্রকার ভীতিও কাজ করছে মনে। নিপা। কিরে চুমকি, যা নিয়ে যা। চুমকি, আচ্ছা। ছেলেটির দিকে তাকালো না চুমকি, না তাকিয়ে বলল, দাঁড়ায় আসেন কেন? তখনই নিপা কঠিনভাবে তাকালো চুমকির দিকে। তখন চুমকি স্বাভাবিক গলায় বলল, সাহেব চলেন। লোকটাকে নিজের ঘরে এনে বসতে বলে চুমকি ফ্রেশ হয়ে একটা গোল্ডেন কালারের শাড়ি পরে আসলো। চুলগুলো খোলা, কপালে ছোট্ট একটা গোলাপি টিপ। বেশ দারুণ লাগছে ওকে। চুমকি এবার ঘরে এলো, লোকটার দিকে তাকালো। তাকিয়ে বেশ অবাক লাগলো, কারণ এর বয়স 28 বা 30 হবে। খুবই সুদর্শন একজন পুরুষ। যে কোনো মেয়ে তাকে বিয়ে করতে চাইবে।
কারণ যে কোনো মেয়েই তার মতো পুরুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে চাইবে। লোকটা একটা নীল পাঞ্জাবি পরা, বেশ টিপ টিপ গোছানো মানুষ। বয়স 30 হবে, হাতে একটা ছোট মদের বোতল। সেটা থেকে লোকটা মদ খাচ্ছে। নেশা ধরেছে ওকে ভালোভাবেই। চুমকি তাকে দেখে মনে মনে ভাবছে, এরকম একজন লোকের নষ্টপাড়ায় আসার কি প্রয়োজন, মাথায় ধরছে না। এসব ভাবতে ভাবতেই চুমকি লোকটার পাশে এসে বসলো। পাশে বসতেই ছেলেটা ওর কাছে এসে পড়ল। চুমকির বেশ ভয় করছে। ছেলেটা ওর গা ঘেঁষে একদম কানের কাছে এসে আস্তে করে বলল, রুহি। চুমকির চোখ বড় হয়ে গেল। এই নাম একটা কাস্টমারের মুখে শুনে চুমকির ভেতরে রুহি যেন জেগে উঠল। যেই নামের এই নষ্টপাড়ায় ওর অস্তিত্ব রাখেনি, আজ প্রথম কেউ ওর অপরিচিত ওকে এই নামে ডাক দিল। চুমকি প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকালো ইরাদের দিকে। ইরাদ নেশায় ধূত, কিন্তু সে আবারও বলে ওঠে, রুহি, এই রুহি, কথা বলো না কেন? চুমকির খুব কান্না পাচ্ছে। ওর নিচের দিকে তাকিয়ে আছে, আরও মুখে কি বলবে, কি বা বলার আছে, তাই চুপ করে বসে আছে মূর্তির মতো। কারণ ও তো চুমকি না, ও তো রুহি। নিজের নাম, নিজের অস্তিত্ব আজ কিছু তোর অবশিষ্ট নেই। কিন্তু নিজের নাম প্রতিটি মানুষের খুব প্রিয় হয়। ভালোবাসার একটা জিনিস হয় যা সবাই মরার আগ পর্যন্ত পাল্টাতে চায় না। কিন্তু ভাগ্যের কি লেখনি, রুহি নামটা থেকে পর্যন্ত আজ এই মেয়েটা বঞ্চিত, যে নামটা অনেক ভালোবাসা দিয়ে ওর বাবা মা রেখেছিলেন। রুহিকে এদিকে ইরাদ কথা বলার জন্য বলছে, কিন্তু চুমকি কিছুই বলছে না, বলার কোনো কথা নেই। আর সব থেকে বড় কথা, এই ছেলেটিকে আজ প্রথম দেখছে চুমকি। ও রুহি জীবনের সাথেও কখনো এর পরিচয় ছিল না। আর এই অন্ধকার জগতে আসার পরই তো একজন লোক ছাড়া কারোর সাথেই চুমকির কথাও হয়নি। আর এই পল্লীতে কখনো এই লোকটাকেও দেখা হয়নি। তবে উনি চিনে কিভাবে আমাকে? এসব ভাবছে রুহি। ইরাদ হুট করে মাটিতে বসে পড়ে আর বলতে থাকে, জান, শোনো, আমি আর কখনো ওই কাজ করব না। তুমি প্লিজ ফিরে আসো আমার জন্য, না হলেও আমাদের সেই স্মৃতিগুলোর জন্য ফিরে আসো। তুমি তো আমার রুহি, আমার বাচ্চার একমাত্র অবলম্বন তুমি। তুমি কি জানো না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না? তাহলে তুমি কেন চলে গেলে আমাকে রেখে? প্লিজ চলে আসো আমার রুহি। আমি তো তোমার সব কথাই শুনি, রুহি প্লিজ, রুহি। এরকম বলে কান্না করছে, খুব কান্না করছে ইরাদ। চুমকি তখন বুঝতে পারল তার জীবনে নিশ্চয়ই কোনো প্রেমিকা ছিল যার নাম রুহি ছিল, এবং লোকটা তাকে অসম্ভব রকমের ভালোবাসতেন। আর এই জন্যই লোকটা এভাবে কান্না করছে। চমকে ইরাদের কথাগুলো শুনে আজ করতে পারলো ও কত কষ্টের মধ্যে আছে। ইরাদের অবস্থা দেখে ভালোই বোঝা যাচ্ছে ও যে পরিমাণে নেশা করেছে, ওর এখন ঘুম প্রয়োজন। তাই চুমকি ইরাদকে উঠিয়ে বিছানায় শুয়ে দিয়ে পাশে বসলো। কিন্তু ইরাদ ঘুমাতে চাচ্ছে না। ও চুমকির পায়ে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে অবস্থায় বলছে, আমাকে প্লিজ এভাবে ফেলে যেও না, আমি মরে যাব, প্লিজ রুহি, প্লিজ। এখন ইরাদের হিতাহিত জ্ঞান কাজ করছে না, মনের কষ্টগুলো বের হয়ে আসছে। চুমকির মন বলছে, এই কষ্টগুলো চাপা কষ্ট, কাউকে বলতে না পারা কষ্ট। আজকের চুমকি যদি আগে রুহি যদি হতো, তবে এই মুহূর্তে স্বাভাবিক থাকতে পারতো না, কান্নায় ভেঙে পড়তো। কিন্তু এখন কান্না আসে না আগের মতো, কারণ এই দুনিয়ায় পা দেবার পর থেকেই জীবন তো লাশ হয়ে গেছে নতুন নামের সাথে। নতুন মোহ যেমন জন্মেছে ওর, কঠোর একটা মন যা সম্পূর্ণরূপে খুব কঠিন, যেখানে কারো জন্য মায়া মমতা ভালোবাসা নেই, আর থাকবেই বা কিভাবে। এটা এমন একটা জগৎ যেখানে এসবের বিন্দুমাত্র জায়গা নেই। ইরাত ঘুমিয়ে পড়েছে, চারদিকে আলো ফুটে গেছে। চুমকির এই সময় ঘুমানোর কথা, কিন্তু কেন যেন ঘুম আসছে না। চুমকি খেয়াল করলো ইরাদের ঘুমন্ত মুখটার দিকে, দেখতে বেশ মায়াবী। চুমকির জানতে ইচ্ছে করছে আসল ঘটনা কি ঘটেছে এই ছেলেটির জীবনে। তার কান্না, দুঃখ এইসব কেন যেন মিথ্যে মনে হচ্ছে না। মনে হচ্ছে এর কষ্টগুলো খুব পীড়া দেয়, শান্তি দেয় না। খানিকক্ষণ পর চমকে উঠে পায়চারি করছে, আবার বসে থাকছে। এভাবেই করতে করতে সকাল 9টা বেজে গেল। ইরাদের ঘুম ভাঙলো সে সময়। চমকে দাঁড়িয়ে আছে খাটের কোণে ইরাদের পায়ের সামনে। ইরাদ উঠে বসে চমকের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সামনে এসে ওর হাতটা ধরে বলল, বাসায় চলো প্লিজ, আমি সব পেমেন্ট করে দিচ্ছি, তোমার এই জাহান্নামে থাকা লাগবে না। আমি জানতাম না তুমি এরকম একটা নরকে বাস করছো, আমাকে মাফ করে দিও পারলে, কিন্তু আগে বাড়ি চলো। কথাগুলো বলতে বলতে যেন ইরাদের চোখগুলো লাল হয়ে গেল। চমকে আরও আশ্চর্য হয়ে গেল যে লোকটার হুঁশ আসার পরেও আমাকে বাড়ি ফিরতে বলছে, এবং অন্যকে ভাবছে, আবার নামও আমারই বলছে। ব্যাপারটা চমকিকে বেশ এলোমেলো করে দিচ্ছে। চমকি, আপনি কাকে বলছেন কথাগুলো? আমাকে বলছেন? ইরাদ, তুমি ছাড়া এখানে আর কে আছে? চমকি, আমি আপনাকে চিনি না, কখনো দেখিওনি, আমাকে একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ।
আপনি আসলে কি বোঝাতে যাচ্ছেন? আর আমি আপনার রুহিনা। ইরাদ, তুমি আমার ওয়াইফ অ্যান্ড দ্যাটস এনাফ। অনেক বেশি বলছো তুমি। আমার উপরে তোমার অভিমান থাকতে পারে, কিন্তু তার মানে তো এটা না যে তুমি আমাদের সম্পর্ক অস্বীকার করে ফেলবে। আমি ম্যানেজারকে কল দিচ্ছি, কিছুক্ষণের ভেতরে সব ফর্মালিটি কমপ্লিট হয়ে যাবে। আমরা বাসায় ব্যাক করতে পারবো। তুমি চেঞ্জ করে আসো, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। যান। এ বলেই লোকটা তার ম্যানেজারকে কল দিয়ে বলল, সব ব্যবস্থা করো একবারের জন্য, জাস্ট ইন 10 মিনিটস। আমার ওয়াইফকে আমি এই নরকে সহ্য করতে পারছি না। চমকে ঠায় দাঁড়িয়ে আছে। এসব কথা শুনে আর লোকটার দিকে দেখছে। তখনই লোকটা জিজ্ঞেস করলো, বাথরুম কোথায়? চমকে হাতে ইশারা করে ডান দিকে দেখালো। ইরাত ফ্রেশ হতে চলে গেল। এরই মাঝে কে যেন চুমকির দরজার কড়া নাড়ল। চুমকি দরজা খুলে দেখে নিপা দাঁড়িয়ে আছে। চুমকি, কোনো কাম আছে আপা? আমারে ডাক দিতেন। নিপা, যা তৈরি হয়ে আয়, তোর তো আজকে এখানে শেষ দিন। চুমকি, মানে? নিপা, মানে তুই এই সাহেবের লগে যাবি এক্ষুনি। চুমকি, কেন আপা? নিপা, এখন থেকে তুই তার সাথেই থাকবি রে। তোর কপাল খুইলা গেছি গা, জলদি যা। তখনই ইরাত ফ্রেশ হয়ে বের হয়। নিপা ইরাতকে দেখে একটা হাসি দিয়ে বলল, সাহেব, কালকে রাতে কোনো কষ্ট হয় নাই তো? ইরাত, না, অনেকদিন পর শান্তির ঘুম ঘুমিয়েছি। আমরা এখন বের হতে পারি। রুহি, তুমি ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। নিপার দিকে তাকালো চুমকি। নিপা ইশারায় বলল যেতে। চুমকি ফ্রেশ হতে গেল আর ভাবছে, নিপা এত সহজে আমাকে ছেড়ে দিল। নিশ্চয়ই সাহেব অনেক টাকা দিয়েছে, না হলে নিপা এত ভালো না। কিন্তু উনি আমাকে নিতে কেন চাচ্ছে? আমার মতো এমন একটা মেয়ে প্রতি রাতে কিছু টাকা দিলে উনি পেয়ে যাবে, তবে একেবারে কেন নিতে চাচ্ছে? কারণটা কি? কিছুই বুঝতে পারছি না। প্রায় 10 মিনিট পরে চমকে ফ্রেশ হয়ে এলো হলুদ একটা শাড়ি পরা, ভেজা চুলগুলো, কোমরের নিচ পর্যন্ত কোনো সাজ নেই চেহারায়, কিন্তু এতই সুন্দর লাগছে যেন একটা পরে দাঁড়িয়ে আছে। ইরাত ফোনে কথা বলছিল, তখনই চুমকি বের হয়েছে। ইরাত ফোন রেখে এক দৃষ্টিতে চুমকিকে দেখছে, আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এসব কিছু যেন তার মাথায় খেলছে না। চুমকি এর মাঝে একবারও তাকালো না ইরাদের দিকে। বাথরুম থেকে বের হবার পরে একবার আর চোখে ইরাদের দিকে শুধু একবার তাকিয়েছিল, তারপর আর তাকায়নি। চুমকি আলমারির কাছে গেল সব কাপড় গোছানোর জন্য। ইরাদর কাছে যেয়ে হাতটা ধরল। চুমকি তাকিয়ে দেখলো ইরাদের দিকে। প্রশ্নবোধক নজর দিয়ে তখন ইরাদ বলল, কি করছো? রুহি, কাপড় গোছায়। যাওয়া লাগবে না? যান, যাওয়া লাগবে, তবে এগুলো কিছুই নেওয়া লাগবে না। এই যে দেখো, তোমার নতুন একটা শাড়ি আমি আনিয়ে রেখেছি, সাথে ব্লাউজ, এক সেট গহনা আর কিছু মেকআপের জিনিসও আছে। তুমি তৈরি হয়ে নাও, কেমন? এই বলেই ইরাদ আবার কাকে যেন ফোন দিল। চুমকি ব্যাগটা খুলে দেখলো কি সুন্দর শাড়ি, গহনা, বেশ দাম ও জিনিসপত্রগুলোর। সব জিনিস বের করে দেখার পর ইরাদের দিকেও আবার তাকিয়ে দেখলো আর মনে মনে বলল, আসলে কি এগুলো আমার নিজে পরবো? ইরাদ কান থেকে ফোনটা সরিয়ে বলল, তুমিই পরবে, এগুলো পরে আসো তাড়াতাড়ি প্লিজ যান। চুমকির খুব অবাক লাগলো। ও মনে মনে বলল, যে সাহেব শুনলো কিভাবে? থাক, আপাতত মনে মনে কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি তৈরি হয়ে আসি, না হলে এবার বকা দিতে পারে ঠিক। 10 মিনিটে চুমকি রেডি হয়ে গেল। আবার ওদের বের হবার সময় হয়ে গেল। চুমকির রুম থেকে বের হয়ে দেখলো আখি দাঁড়িয়ে আছে। চোখে পানি এসে গেছে ওর। আখি, বউ, তোমারে অনেক মনে পড়ব, আমারে ভুলে যাইবা? চুমকি কান্না করতে করতে, না রে আখি, আমি তোরে কিভাবে ভুলবো? তুই তো আমার সুখে দুঃখে ছিলি সারা জীবন। তুই আমার আপন বোনের মতো বলেই জড়িয়ে ধরলো আখিকে। আখি, সাহেব, রুহিবোর খেয়াল রাখেন। ইরাত, থ্যাঙ্কস আখি, তুমি চিন্তা করো না। নিপা, ভালোভাবে থাকিস, সাহেবের খেদমত করিস ঠিকমতো। চুমকি মাথা ঝাঁকিয়ে বলল। ইরাদের গাড়ি এসেছে। ওরা দুজন এবং ইরাদের ম্যানেজার সহ বের হয়ে গেল নষ্টপাড়া থেকে চুমকির জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে। এখন তো আর এই চুমকি নামের প্রয়োজন নেই, কেননা ওকে যিনি নিয়ে গেছেন তার কাছে ও রুহি। তবে ইরাদের ম্যানেজারকে চুমকি আগে থেকেই চিনি। এই লোক প্রায় আখির কাছে আসতো। এই মুহূর্তে রুহির খুব ভালো লাগছে। আবারও একই চিন্তা লাগছে যে আসলে ওকে নিয়ে কই যাচ্ছে উনি, আবার উনি ওকে নিজের প্রেমিকার মতো করে সম্বোধন কেন করছে? কিছু কি জিজ্ঞাসা করব তাকে, নাকি করব না? একদম দ্বিধায় পড়ে গেল রুহি। পরেও ভাবলো, যাই হবে, আল্লাহ ভরসা। যে নরকে ছিলাম এর চেয়ে তো খারাপ আর কিছু হতেই পারে না। ম্যানেজার ইরাদকে বলল, স্যার, আমি খাবার নিয়ে আসি। আপনি আর ম্যাডাম তো কিছু খাননি এখনো। ইরাদ, না খায়নি, খাবার দাও। ইরাদ খুব যত্ন করে খাবারের প্যাকেটটা খুলে রুহির মুখের সামনে নিয়ে বলল, আমি তোমাকে খাইয়ে দিই। রুহি কি বলবে বুঝতে পারছে না। ইরাদের চাহনিতে এত মায়া রুহি না বলতে পারল না। মাথা ঝাঁকিয়ে বলল।
ইরাদ রুহিকে খাইয়ে দিচ্ছে। রুহির ভালো লাগছে, কেউ তার মতো একটা মেয়েকেও এভাবে যত্ন করছে। সকাল থেকে যেন শখে পাচ্ছে ও। ওকে খাইয়ে ইরাদ নিজে খেয়ে নিল। ম্যানেজারকেও ইরাদ জিজ্ঞেস করলো ও খেয়েছে কি না। ম্যানেজার বলল খেয়ে এসেছে সকালে। প্রায় 12টার দিকে বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামলো। ইরাদ রুহিকে বলল বের হও রুহি, আমাদের বাসায় এসে গেছে। রুহি দেখলো কি বিশাল বাড়ি, বাইরে থেকেও লাগছে যেন এক মহল। ম্যানেজার বলল ছোট সাহেব, আপনি খুশি তো? ইরাদ আই এম রিয়েলি হ্যাপি। আজকে তুমি না থাকলে আমি আমার রুহিকে কখনোই খুঁজে পেতাম না। থ্যাঙ্কস এ লট। রুহি তাকিয়ে আছে, ও কিছুই বুঝতে পারছে না। ইরাদ, রুহি আর ম্যানেজার সবাই বাসার ভেতরে গেল। বাড়ির ভেতরটা বেশ গোছানো সুন্দর। রুহি বুঝতে পারল ইরাদ খুব ধনী একজন মানুষ, কিন্তু বাসায় শুধুমাত্র 2টা কাজের মানুষ আছে, আর কেউ নেই। তারা আগে ফুল দিয়ে গেট সাজিয়ে রেখেছে। রুহি ঢুকতেই ফুল দিয়ে ওকে বরণ করা হলো। কাজের লোকগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দুজনই রুহিকে ভালোভাবে দেখছে। এর মধ্যে বড় একটা কাজের মহিলা আছে। উনি বলে উঠল সুবহান আল্লাহ, আগে শুনেছিলাম, আজ দেখেও নিলাম। এমনও হয়? ম্যানেজার তার দিকে ইশারে দিয়ে চুপ করতে বলল। বুড়ি চুপ করলো, কিন্তু খুশিতে ওর চোখগুলো যেন চিকচিক করছে। বুড়ি এসে রুহির হাত ধরে নিজের গালে লাগিয়ে বলল মালকিনের সুস্বাগতম। আপনি সাহেবকে আর কান্না করতে দিন না, আর কোনো কষ্ট পেতে দিন না, আর কখনো সাহেবকে ছেড়ে যাবেন না। রুহি তাকিয়ে দেখছে, কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। তখনই অন্য কাজের মেয়েটা একটা থালি নিয়ে আসলো আলতা ভর্তি, এবং রুহির পায়ের কাছে রেখে বলল এখন প্রবেশ করুন ভাবি। রুহির চমকে উঠে ভাবি ডাক শোনে। তখনই ইরাদোর হাত ধরে এবং ওর একত্রে প্রবেশ করে। রুহি ঢুকছে আর ওর পায়ের চিহ্ন পড়ছে সাদা কাপড়ের মধ্যে। ইরাদ খুব যত্ন করে রুহির হাত ধরে রেখেছে। মনে হচ্ছে এই হাত খুব আপন কারো, যার উপরে বিশ্বাস রাখা যায়। রুহির যে এসব ভালো লাগছে এটাও নিজেও বুঝতে পারছে না। ভেতরে আসার পরে ইরাদ ফ্রেশ হয়ে নাও রুহি। রুহি ইরাদ ঘরে চলো তাহলে। টুনি তোর আবির ভাইয়ের জন্য কিছু স্ন্যাক নিয়ে আয়। আবির তুমি বসো, আজকে লাঞ্চ করে যাবা। আর ঝুনু খালার রান্না হয়েছে? ঝুনু সাহেব, রান্না শেষ। রুহি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। ইরাদ রুহির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল ইরাদ যান চলো। রুহি আচ্ছা। রুহি ইরাদ দুজনে উপরে চলে গেল। নিচে ঝুনু, টুনি আর আবির বসা। ঝুনু বাবা, তুমি যদি আজকে না থাকতে তাহলে আমাদের সাহেবের মুখে এই হাসি আর দেখতে পেতাম না। আবির খালা, স্যার আমার জন্য অনেক অনেক করেছে, ওনার জন্য এটুকু কোনো ব্যাপারই না। আর আল্লাহ মালিক, উনি না থাকলে তো কিছুই সম্ভব হতো না। আমাদের এই পদক্ষেপে দুজন মানুষের জীবনেই সুন্দর হয়ে যাবে। জানেন খালা, এই রুহি মেয়েটা অনেক ভালো, জীবনের অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে ওর। ঝুনু ছোট ভাবি কি জানে পুরো ঘটনা? আবির না, আমি তাকে কিছুই বলার সময় পাইনি। টুনি তাহলে তো তাকে সব জানানো দরকার, না হলে ভাইয়ার সামনে উনি উল্টাপাল্টা কিছু বলে দিলে। আবির আর ঝুনু খালা দুজনেই সম্মতি দিল টুনির কথাতে। অন্যদিকে রুহিকে নিয়ে ইরাদ নিজের ঘরে প্রবেশ করলো আর বলল আজকে তুমি এখানে ফ্রেশ হও, তোমার রুম গোছানো লাগবে। ডেকোরেশন চেঞ্জ করতে দিছিল না, সবই গেছে, বাট পরিষ্কার করা লাগবে। কথাগুলো রুহি মিলাতেই পারছে না। এরপর ঘরে ঢুকতে যেন রুহি আরও চমকে ওঠে। এরকম কিছু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বেডের ওপরের দেয়ালে রুহির আর ইরাদের ছবি লাগানো, বেশ বড় একটা ছবি, যেখানে রুহির সামনে আর ইরাদকে কোমর জড়িয়ে ধরিয়ে আছে। ওরা দুজনে বেশ হাসি খুশি। রুহির যেন মাথা ঘুরে গেল, কারণ এই মেয়েটা তো ও না, আর জীবনে কখনোই ইরাদকেও দেখেনি। ও যেন এক গোলক ধাঁধায় পড়ে গেল। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ইরাদ কি হলো রুহি, আগে তুমি যাও ফ্রেশ হতে, তারপরে আমি যাচ্ছি। তোমার সব কাপড় আমি নতুন আনিয়েছি, সবগুলো টুনি মেবি তোমার কাপড় চোপড় লেফট সাইডে রেখেছে, গুছিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। আলমারি খুলে রুহি দেখলো অনেক কাপড়, গহনা, বিভিন্ন মেকআপের সামগ্রী। রুহি একটা বেগুনি শাড়ি বের করে ওয়াশরুমে গিয়ে পরে নিল। এরপরে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলে বসে শাড়ির সাথে ম্যাচিং ইয়ারিং, চুড়ি, লিপস্টিক পরে ফেললো। রুহি রেডি হচ্ছে আর ইরাদ ওর দিকে তাকিয়ে আছে। ইরাদের এক ধরনের নেশা কাজ করে ওকে দেখলে, মনে হয় ওকে দেখতেই থাকে সারাদিন। অবশ্য রুহিকে খুব দারুণ লাগছে দেখতে। সাজসজ্জা শেষ হবার পরে রুহি চুলগুলো বাঁধতে নিল। তখনই পেছন থেকে ইরাদ বলে ওঠে এরকমই রাখো, চুল বাঁধার দরকার নেই রুহি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমার পরিয়ে তো ভালো হয়ে গেল কি করে? আমি এখনও বসে আছি ফ্রেশ না হয়ে, আর আপনি আমাকে কিছুই বলছেন না। রুহি আপনি ফ্রেশ হয়ে আসেন,
ওকে। এই বলে ইরাত চলে গেল বাথরুমে। তারপর রুহি হেঁটে হেঁটে ঘরটা দেখছে। বেশ সুন্দর টিপটপভাবে সাজানো হয়েছে ঘরটা। রুহি অনেকটাই বিস্মিত কাল রাত থেকে। কী সব হচ্ছে এগুলো, কেন হচ্ছে, কিছুই আর মাথায় খেলছে না। সে সময় কে যেন দরজায় কড়া নাড়ল। দরজা ভেরানো ছিল। বাইরে থেকে একজন মেয়ে বলল, ভাবি আসি ভিতরে? রুহি বলল। দেখলো টনি এসেছে। ভাবি, ভাই কি বাথরুমে? আপনার সাথে একটু জরুরি কথা ছিল, যদি কিছু মনে না করেন একটু নিচে আসবেন প্লিজ। রুহি, আচ্ছা চলো। টনি 1 মিনিট ভাবি। এ বলেই ইরাদের বাথরুমের সামনে যেয়ে টনি বলল, ভাই আমি একটু ভাবিকে নিচে নিয়ে যাচ্ছি, আপনাকে জানিয়েই গেলাম। এরপর টনি রুহিকে নিচে নিয়ে আসে। নিচে আবির, ঝুনু খালা সবাই আছে। ঝুনু খালার হাতে কিছু একটা বইয়ের মতো। তারা রুহিকে দেখতেই বসতে বলে। আবির, আপনি মেবি চিন্তিত যে এসব কী হচ্ছে আপনার সাথে, তাই না? রুহি, আমি ঠিক বুঝলাম না। আবির, এই যে স্যারের এভাবে আপনাকে নিয়ে আসা এবং সবার আপনাকে ভাবি বলে সম্বোধন করা। রুহি, আবির, তাহলে আমরা এখন আপনাকে সব খুলে বলছি, তবে আপনি আগে এই ফটো অ্যালবামটা দেখেন, আমাদের ইরাদ স্যারের। রুহির ফটো অ্যালবামের ওপরে লেখা মি উইথ মাই লাভ। অ্যালবামটা খুলে দেখতে শুরু করলো। একের পর এক ইরাদের ছবি, সাথে রুহির মতো একটা মেয়ের ছবি। রুহি অ্যালবাম দেখছে একবার, তারপর আবার একবার আবির, ঝুনু, টুনি ওদের দিকে তাকাচ্ছে। রুহির বুঝতে বাকি নেই যে ওর মতো চেহারার এই মেয়েটি, কিন্তু এই মেয়ে রুহি না। লাস্ট যে ফটো, সেটাই ইরাদের আর ওই মেয়ের এঙ্গেজমেন্টের ছবি, যে ছবির পেছনে লেখা মাই অক্সিজেন মায়া, লাভ ইউ মোর দ্যান এনিথিং। রুহির ছবি দেখে শেষ। তারপরে টনি অ্যালবামটা নিয়ে নিল রুহির থেকে। রুহি একদম অবাক যে একজন মানুষের মতো অবিকল অন্য একজন মানুষও হয় কিভাবে সম্ভব। রুহির মাথায় ধরছে না এই ব্যাপারটা, কিছুতেই মিলাতে পারছে না। ও ঠিক এই মুহূর্তে ইরাত নিচে আসলো। ইরাতকে দেখে আবির বলল, স্যার অফিসের কিছু জরুরি ডকুমেন্ট আছে যেগুলো আপনার একবার দেখা লাগবে। আমি কালকে আপনাকে মেল করে রেখেছিলাম, একবার যদি দেখে নিতেন তাহলে আমি সামনের কাজগুলো দেখতে পারতাম। ইরাদ, আচ্ছা তাহলে চলো স্টাডি রুমে। আর রুহি, তুমি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো, আমি কিছুক্ষণ পরেই আসি। রুহি, আচ্ছা ঠিক আছে, আপনি যান। আবির আর ইরাজ স্টাডি রুমে চলে গেল। রুহির মনে হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রুহি চিন্তায় ডুবে গেছে। টুনি, ভাবি। রুহির ঘোর ভাঙল টুনির ডাকে। রুহি, আপনারা আমাকে একটু বলবেন আসল ঘটনা কি? আমি একদম বুঝতে পারছি না। বলছি, ঘটনার শুরু হয়েছিল আরও 3 বছর আগে থেকে। এই ছবিগুলোতে যেই মেয়েটিকে দেখলেন ইরাত ভাইয়ের সাথে, ওনাকে ইরাত ভাই ভালোবাসতো। শুধু ভালোবাসতো না, তাদের বিয়েরও কথা ছিল। ইরাত ভাইয়ের বিজনেস পার্টনারের মেয়ে ছিল মায়াভাবী। মায়াভাবী তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। ইরাত ভাই আর মায়াভাবীর রিলেশনের ব্যাপারটি সবাই খুশি মনে মেনে নিয়েছিল। ইরাত ভাইয়ের মা বাবা তাকে ছোট রেখেই মারা গিয়েছিলেন। আর মায়াভাবীর বাবা মা ইরাত ভাইয়ের সাথে পরিচয় হবার পর থেকেই ইরাত ভাইকে নিজের সন্তানের মতোই দেখতেন। সবাই খুব সুন্দরভাবে চলছিল। গত বছরের প্রথম দিকে ইরাত ভাই আর মায়াভাবীর এঙ্গেজমেন্ট হলো খুব ধুমধাম করে। এরপরে তারা সবাই মিলে মালয়েশিয়া ট্রিপে গিয়েছিল। সেখানে একটা বাংলাদেশি ছেলের মায়াভাবীকে পছন্দ হয়ে যায়। ওই লোক একটা গুন্ডার মতো ছিল। মায়াভাবীকে প্রপোজ করে বসে। ভাবি রাগের মাথায় ওকে বেশ অপমান করে এবং থাপ্পড় দেয়। বাংলাদেশে আসার পরে এই ঘটনা সবাই ভুলেও যায়, কিন্তু এরপর যেন আমাদের অশান্তি শুরু হয়ে যায়। আমাদের সুখের পরিবারটা অসুন্দর হয়ে যায়। ভাবির বাসার সকল বিজনেস নষ্ট হয়ে যায়। তারা খুব ভেঙে পড়ে, কিন্তু ইরাত ভাই তাদের যথেষ্ট সাপোর্ট করতেন। তাই ইরাত ভাইয়ের বাসায় এসে থাকা শুরু করলেন। ইরাত ভাইয়ের যেন ভালোবাসা আরও বেড়ে গেল ভাবির জন্য। খুব বেশি আহ্লাদ করতেন তাকে। ভাইয়ের পুরো দুনিয়া একদিকে আর ভাবি একদিকে। ভাই যে কী পরিমাণ ভালোবাসত ভাবিকে, এটা যে না দেখছে সে বিশ্বাসই করবে না। আমরা দেখেছি, তাই আমরা জানি। ভাবিদের অবস্থা পড়ে যাওয়ার কারণে ভাই সিদ্ধান্ত নিলেন যে বিয়েতে বেশি দেরি করা যাবে না। তাই তাদের বিয়ে ঠিক করা হলো মাত্র 2 মাস পরে, মানে মে মাসের দিকে। একদিন ইরাত ভাই খুব বেশি ব্যস্ত ছিলেন, সারাদিন বাড়ি ফিরতে পারেনি। রাতে মায়াভাবী ইরাত ভাইকে কল দিয়ে বলে যে সবাই মিলে মায়াভাবীর বান্ধবীর হলুদ সন্ধ্যাতে যাবে, কিন্তু ইরাত ভাইয়ের কিছু জরুরি কাজ ছিল, তাই উনি যেতে পারেনি। মা বাবা সহ মায়াভাবী বিয়েতে গেল। তার কয়েক ঘন্টা পরে ফোন আসে যে ভাবিদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খারাপ। ইরাত ভাই খবর পেয়ে তার অবস্থা পুরো যায়।
কেমন যেন একটা অবস্থা হয়েছিল, সেটা আপনাকে আমরা মুখে বলে বোঝাতে পারবো না। তখনই আমরা সবাই মিলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। সাথে আবির ভাই ও ছিলেন। উনি ফোন দিয়ে জানতে পারলেন যে অ্যাক্সিডেন্ট শুধু অ্যাক্সিডেন্ট না, এটা ভাবিদের মেরে ফেলার চক্রান্ত ছিল, আর সেটা অন্য কেউ নয়, ওই অসভ্য উন্মাদ লোকটা করেছিলেন। ইরাদ ভাই এসব শুনে পুরো পাথরের মতো হয়ে গিয়েছিলেন। তার মুখে কোনো কথা ছিল না, শুধু একটা কথাই বলেছিলেন, আবির, ওকে ছাড়িস না, যা লাগে সব ব্যবস্থা কর। ভাইয়ার চোখে মুখে রাগ জেদ ক্ষোভ দেখা যাচ্ছিল। পারলে উনি ওখানেই ওই লোককে শেষ করে দিতেন, কিন্তু চোখ দুটা ভেজা, নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয় কাজ করছিল। অবশেষে আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। যাওয়ার পরে শুনলাম ভাবির মা বাবার স্পট ডেড হয়েছে। ইরাদ ভাই এই কথা শুনে জিজ্ঞেস করলো, আমার মায়া, মায়া কেমন আছে? ডাক্তার বললেন, অবস্থা ভালো বলা যায় না, আমরা চেষ্টা করছি। ইরাদ, যা লাগে যত লাগে আমি দিব, আমার মায়াকে সুস্থ করে দিন প্লিজ। এটা বলেই ইরাদ ভাই মাটিতে বসে পড়ল। পুরো 3 ঘন্টা অপারেশন চলল। এই সময়ের মধ্যে আবির ভাইও লোককে পুলিশ দিয়ে ধরাইয়া এনকাউন্টার করে মারায় ফেলছিল এইটুকু সময়ের ভেতরে। তখন এই খবর শোনার পরে ইরাদ ভাই শুধু বলছিল ওপরের দিকে তাকিয়ে, মা পাপা, আমি আপনাদেরকে বাঁচাতে পারলাম না, তবে ন্যায় বিচার করার চেষ্টা করেছি। ভাইয়ের চোখ ভর্তি পানি ছিল। মায়া ভাবির মা বাবাকে অনেক সম্মান করতেন ইরাদ ভাই। অপারেশন শেষ হলো, প্রায় 4 ঘন্টা ভাবিকে আইসিইউতে রাখা হয়েছিল। সেই সময়গুলো ইরাদ ভাই ঠায় দাঁড়িয়েছিল আইসিইউ রুমের বাইরে। সারাদিন ভাই এত খাটাখাটুনি করতেন, তবুও তাকে ওরকম বিধ্বস্ত কখনোই দেখা যেত না। সেদিন যেমন দেখা যাচ্ছিল, সারাটা রাতেই ভাই না খেয়েছিলেন। অনেক চেষ্টা করে তাকে কিছু খাওয়াতে পারিনি আমরা কেউ, যদিও কারো মন ছিল না কিছু খাওয়ার। মনের মধ্যে ঝড় বইছিল আমাদের। সবাই আল্লাহর নাম নিয়েছিলাম, জিকির করছিলাম। ভোর হয়ে আসতে শুরু হলো। ফজরের আজান হচ্ছিল। ডাক্তার ভিজিটে আসলেন। মায়া ভাবিকে দেখতে আমরা সবাই গেটের বাইরে, শুধু ভেতরে কি হচ্ছে সেটা জানার আশায় ব্যাকুল হয়েছিলাম। শুধু আল্লাহকে একটা কথাই বলছিলাম, ইরাদ ভাই জীবনে অনেক কষ্ট পেয়েছেন, তাকে আর কষ্ট দিয়ে না আল্লাহ। মায়া ভাবিকে ছাড়া ইরাদ ভাই কিছুই না। ডাক্তার যখন ভেতরে ছিলেন তখন আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম একটা সুখবর শোনার আশায়, কারণ আর কোনো রকম দুঃখ নিতে পারছিলাম না আমরা কেউ, বিশেষ করে ইরাদ ভাই। তার মা বাবা তো তাকে সেই ছোটবেলা রেখে আল্লাহর কাছে চলে গিয়েছিল। তারপর যাদের বাবা মা বলেছিলেন, তারা দুজনও এক নিমিষেই তাকে আবার অনাথ করে দিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। এবার শুধু ইরাদ ভাইয়ের সুখ বলতে রইল তার ভালোবাসার মানুষ, যাকে ছাড়া ইরাদ ভাই অপরিপূর্ণ। আমাদের সবার মনের একটাই কথা ছিল যে মায়া ভাবিকে যেন আল্লাহ পাক ফিরিয়ে দেয়। এসব ভাবতে ভাবতেই কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। ডাক্তারকে দেখেই আবির ভাই জিজ্ঞেস করলেন, ডক্টর, ভাবির কি অবস্থা? ডাক্তার, আপনারা সবাই একবার দেখা করে নিন, তার হাতে বেশি সময় নেই। কথাটা শুনে ইরাদ ভাই মাটিতে বসে পড়লেন আর হতভম্ব হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইলেন। আমাদের সবার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আবির, মায়া ভাবির মতো একটা হাস্যোজ্জ্বল মেয়ে আমাদের মাঝে আর বেশি সময়ের জন্য নেই, এটা আমরা কেউ মেনে নিতে পারছিলাম না। ইরাদ স্যার একদম নিস্তব্ধ হয়ে গেছে। তার কি বলা উচিত বা কি বলবে সেটাই ইরাদ স্যার জানে না। সেই মুহূর্তে কেবিন থেকে নার্স এসে ডাক্তারকে বলল, স্যার, পেশেন্ট তার আপনজনদের দেখতে চাইছে, কী করব? যা করতে চাইছে করতে দাও, আটকিও না। আবির দরজার এপাশ থেকে কথা বলতে বলতে এসে সোফায় বসে বাকি কথা বললেন। আবির আর কথাগুলো বলতে পারছে না, মনটা খুব ভারী হয়ে গিয়েছে। আবির, টুনি, কথাগুলো তুই শেষ কর, আমি পারছি না বলেই আবির উঠে চলে গেল। টুনি। তারপরে আমরা সবাই মিলে কেবিনে গেলাম। সবচেয়ে প্রথমেই ইরাদ ভাই সামনে গেলেন। ইরাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়া ভাবির দিকে, চোখগুলো লাল রঙের হয়ে গেছে। মায়া ভাবির চোখ দিয়ে পানি পড়ছে। কে কাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। মায়া ইরাদের হাতের উপর হাত রাখলো। তার হাতে প্রচুর পরিমাণ ক্ষত, ফর্সা হাতে লাল জখমে ভরা। মায়া, ইরাদ অন্যদিকে তাকানো। ইমার বাবা, এদিকে তাকাও। ইরাদের আর মায়ার মেয়ের নাম ইবা রাখতে চেয়েছিল। ইরাদ কিছু বলছে না। কথাগুলো বলতে গিয়ে মায়া ভাবির গলা ধরে আসছিল। ইরাদ ভাই তখনও কিছু বলছে না, শুধু তাকিয়েছিল ভাবির দিকে। মায়া, ইমার বাবা, শোনো, আমার একটা ইমা চাই, কিন্তু তুমি তোমার খেয়াল রেখো, আর কখনো আমাকে মনে করে কেঁদো না। আমি থাকবো না তো কি হয়েছে, আমার স্মৃতি তো আছে। একটা বিয়ে করো আমার জন্য, আর শোনো, তাকে ভালোবেসো অনেক,
তুমি সুখে থাকবে অনেক। প্লিজ তুমি এসব কেন বলছো মামুনি? কিছু হবে না তোমার, আমরা আছি না। ঝুনু খালা চোখের পানি মুছতে মুছতে, খালা ও কথা বলছে না কেন? ওকে কথা বলতে বলেন। ওকে একটাবার আমায় জড়িয়ে ধরবে না? ও এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? ইরাত কথা বলো না একটু, প্লিজ ইরাত। ভাবি কান্না করতে করতে তার কথাগুলো বলতে বেশ কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছিল। আবির ভাই একটু কথা বলেন, ভাবি কতবার ডাকতেছে, এভাবে চুপ করে থাকবেন না? ঝুনু খালা বাবা, মায়ামণি কান্না করছে, আপনার মায়ামণি একটাবার কথা বলেন। ইরাত একামায় ফেলে চলে যাবে? তোমার পাগলকে রেখে চলে যাবে? আমার ভালোবাসা তোমার কাছে কিছুই ছিল না? শান্ত গলায় বলল সব কথাগুলো। ইরাত একটাবার আমায় জড়িয়ে ধরো, একটাবার তোমার ওই টাইট হাতটা শেষবারের মতো পেতে খুব ইচ্ছে হচ্ছে। ভাবে উঠতে চেষ্টা করে, আমি ভাবিকে উঠিয়ে দিই। ইরাত ভাই তাকে জড়িয়ে ধরে, পাগলের মতো ঝাপটে ধরেছিল, একদম অন্তরে ঢুকে ফেলতে চেষ্টা করছে যেন। ভাবির চুলগুলো সব ভাইয়া বারবার হাতটা ছিল, কেঁদে দুজনেই গা ভাসাচ্ছে। অনেকক্ষণ এভাবেই ভাবিকে ধরে রেখেছে ভাই। আমরা সবাই কান্না করছিলাম। এরকম এক দৃশ্য দেখে নিজেকে স্বাভাবিক রাখা কারো পক্ষে সম্ভব ছিল না। ইরাত মায়া, তুমি জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। আমি যে বেঁচে থেকেও মরে যাব। প্লিজ মায়া, আমাকে একা ফেলে যেও না, আমাকে এত বড় সাজা দিও না। তুমি ছাড়া তো ইরাত অপূর্ণ। মায়া আছে তো ইরাত আছে, মায়া নেই তো ইরাত নেই। তোমাকে দিয়ে আমার শুরু, আর তোমাকে দিয়ে আমার শেষ। আল্লাহর কাছে তো আমার একটাই চাওয়া, মায়া যখন থেকে তোমার সাথে পরিচয় হয়েছিল, যে তুমি আর আমি যেন একসাথে অনেক সুখে থাকতে পারি। মায়া, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমার সব তুমি ইরাত। তোমার থেকে দূরে আমি যেতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কান্না করতে করতে কথাগুলো বলে ফেলে উনি। ইরাত আমি তোমায় কোথাও যেতে দিব না, কোথাও না। তুমি আমার কাছেই থাকবে। মায়া আমারে একা করে দিও না, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব মায়া। আমি এত বড় কষ্ট সহ্য করতে পারবো না। মায়া আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন প্লিজ। জানা অজানায় অনেক ভুল ভ্রান্তি করেছি। আবির ভাই, ঝুনু খালা আর আমার দিকে তাকিয়ে বলল ভাবি কথাগুলো। টুনি না ভাবি, আপনি অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমরা আপনাকে অনেক সম্মান করি। মায়া ডাক্তার বলল মা বাবা আইসিইউতে কি অভাগা, আমি যাবার আগে নিজের বাবা মাকে সেই দেখা দেখতে পেলাম না। ভাবিকে ডাক্তার জানায়নি যে তার বাবা মা মারা গেছেন। ঝনু খালা ইরাদের জন্য একটা পরীর মতো মেয়ে এনে দিবেন। আমার ইরাদকে যেন ও অনেক অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখে। ওকে বিয়ে করানোর দায়িত্ব কিন্তু আপনাদের সবার। আমার সবচেয়ে প্রিয় জিনিস রেখে যাচ্ছি আপনাদের কাছে, ওকে দেখে রাখবেন। আমি চলে যাওয়ার পর ওর অনেক কষ্ট হবে, অনেক পাগলামিও করবে, কিন্তু প্লিজ আপনারা ওকে সামলে নেবেন। ইরাদ মায়া, ইউল স্টপ দিস মায়া। মায়া ভেবেছিলাম বিয়ের পরে খুব খুব ভালোবাসা দিব আমার ইরাদকে, কিন্তু দেখো ইরাদ, আমাদের ভাগ্য কেমন একটা খেলা খেলো আমাদের সাথে। আমি তোমার স্ত্রী হওয়ার আগেই আল্লাহর কাছে চলে যেতে হচ্ছে। ইরাদ আমার বউ কেউ হলে মায়া হবে, আর কেউ হবে না, কখনোই না। আই লাভ ইউ লট, প্লিজ ডোন্ট লিভ মি। আমিও তোমার সাথে চলে যাব মায়া। এই দুনিয়াতে আমার আর কোনো কাজ নেই মায়া। ইরাদ ভুলেও না, এ কথা মানায় না, এনো না। আমি মারা যাওয়ার পরে তোমার নিজ হাতে আমার খাটোলা নিয়ে কবরস্থানে যাওয়া লাগবে, নিজ হাতে আমাকে কবর দেওয়া লাগবে, আমার মাগফিরাতের জন্য দোয়া করা লাগবে। এটা আমার লাস্ট উইশ। পুরো করবে না তুমি? ইরাদ কান্না করতে করতে বলল। এই আশাটা পূরণ করতে যে ইরাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে খুব। এই ব্যথাটা যে আর সহ্য করতে পারার ক্ষমতা নেই ইরাদের। কথাটা হয়তোবা মায়া বুঝতে পারছে না। মায়া কাঁদবে না একদম, আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের খেয়াল রাখবে। মনের যত দুঃখ কষ্ট যা হবে সব আল্লাহকে বলবে, কিন্তু তবুও আমার কাছে নিজে থেকে আসার চেষ্টা করবে না। ইরাদ তোমাকে ছাড়া আমি পারবো না মায়া, তুমি কেন বুঝছো না? মায়াকে ছাড়া ওর ইরাদ। ইরাদের কথা শেষ করার আগেই মায়া ইরাদের বুকের ওপর মাথা রেখেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মায়া 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 প্লিজ কথা বলো। আমার মায়া কথা বলছে না কেন? মায়া তোমার কথা না শুনে আমি তো একটানা 3 ঘন্টাও থাকতে পারি না। মায়া তোমাকে তো অনেক কিছু বলার ছিল, কতটা ভালোবাসি তা ঠিকভাবে আমি প্রকাশ করতেও পারিনি। মায়া তুমি আমার অন্তর, তুমি আমার রূহ, তুমি আমাকে সবসময় বলতে না আমি তোমাকে ভালোবেসে কিছু ডাকি না কেন? বাসরাতে ডাকবো বলে ডাকতাম না। মায়া ওঠো না প্লিজ, প্লিজ মায়া। আমার তো কথাগুলো শেষ হয়নি, আরও অনেক কথা জমি আছে, আমি সহ্য করতে পারছি না। এত একা করে দিয়ে যেও না তোমার ইরাদকে। আমার পথ চলার জন্যে শুধু আমার মায়াকে যায়। সবাই কান্না করছিলাম,
খুব কান্না করছিলাম। ভাবির অকালে মারা যাওয়া আর ইরাদ ভাইয়ের এই অবস্থা। আবির, স্যার, ভাবি আর নেই, আপনি প্লিজ নিজেকে কন্ট্রোল করেন। স্যার প্লিজ শান্ত হন। ইরাদ, দেখো আবির, তোমার ভাবি কথা বলে না। টনি, তোর ভাবিকে উঠতে বল। খালা, কিছু বলেন না, আমি পারছি না। আবির, স্যার, আপনি আমার সাথে চলেন। অনেক কষ্টে ইরাদ ভাইকে নিয়ে বাইরে গেলেন আবির ভাই। মায়া ভাবিকে গোসল করানো হলো, জানাজা পড়ানো হলো, এরপরে কবরে নিয়ে যাওয়া হলো। ইরাদ ভাইকে ভাবি যেভাবে যা বলে গেছে উনি সব সঠিকভাবে করেছিলেন। কবরটাও নিজের হাতেই দিয়েছিলেন। ভাবির দাফন হবার পরে ভাই অনেকক্ষণ দোয়া কালেমা পড়ছিলেন। মোনাজাতের পরে ইরাদ ভাই সেন্সলেস হয়ে গিয়েছিলেন কবরস্থানে। আবির ভাই তাকে বাসায় না নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বললেন, ইরাদ নিডস রেস্ট, ডোন্ট ওয়ারি। আবির, আচ্ছা ডক্টর। এভাবে পরদিন সকাল হয়ে আসলো। ইরাদ ভাইয়া কোথায় গেছে কেউ জানে না। সবাই মিলে খোঁজা শুরু করলাম। এরপর ইরাদ ভাইয়ার পিএ সম্ভব ফোন করে বলল, ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। ও রাস্তায় দেখে তাকে স্কায়ারে অ্যাডমিট করেছে। আমরা গেলাম সবাই। অপারেশন চলল 5 ঘন্টা। অপারেশন শেষে ডাক্তার বলল, পেশেন্ট কোনো কারণে হয়তো আর ফিরে আসতে চায় না। অনেক ক্রিটিক্যাল ছিল অপারেশনটা, কিন্তু আল্লাহর ইচ্ছায় উনি বেঁচে গেছে। এখন জ্ঞান ফিরে আসলে নিশ্চিত হওয়া যাবে, না হলে উনি কোমায় চলে যাবেন। প্রায় 1 মাস পরে ভাইয়ার জ্ঞান আসলো। আসার পরে ইরাদ ভাইয়া সব ভুলে গিয়েছিলেন, প্রায় 2 বছরের সব কিছু। তার মায়া ভাবিকে তো মনে আছে, কিন্তু এরপরে সেই কঠিন আর ভয়াবহ অতীত মনে নেই। ডাক্তার বলে দিলেন, ভাইয়াকে পুরনো কিছু মনে করাতে চেষ্টা না করা। এখন এগুলো করতে তার ব্রেনে চাপ পড়বে, আর উনি সেটা নিতে পারবে না। অন্ততপক্ষে 1 বছর সময় নিতে হবে। আমরা প্রায় 2 মাস পর্যন্ত এটা সেটা বলে ভাইয়াকে বুঝাইছি, কিন্তু আর সম্ভব হচ্ছিল না। পরে সম্পাপও একটা প্রস্তাব দিল যে উনি নিজের সার্জারি করে ফেলবে মায়া ভাবির মতো স্যারের জন্য, কারণ উনি স্যারকে ভালোবাসত। প্রথমে আমরা সবাই না করি, কিন্তু পরে আর উপায় না পেয়ে আবির ভাই আর ঝুনু খালা মেয়ে ঠিক করলো সম্পাপর কথাই হবে। কারণ স্যার হয়তো বুঝে যাচ্ছে, এমনিতে স্যার মায়া ভাবির পায়ের হাঁটাতেও বুঝতে পারেন, চোখ বন্ধ থাকা অবস্থাতেও বলতে পারতেন ভাবির সামনে আসলে। আর সম্পাপও তার থেকে পূর্ণ আলাদা ধরনের ছিল। উপায় না পেয়ে তার কথাতেও সবাই রাজি ছিলাম। ঠিক 5 দিন পরে অপারেশন। এমন সময় আবির ভাই নাকি আপনাকে দেখছে, দেখে আপনার পুরো খোঁজখবর নিয়েছেন এবং আপনাকে নিয়ে আসে। ভাইয়া ভাবিকে রুহু বলতেন আগে, কারণ তাদের পরিচয় যখন 1 বছর, তখন ভাইয়া ভাবিকে অন্তর বা রুহ নামে ডাকতেন ভাবির। আর লাকিলি আপনার নাম রুহি। সব মিলিয়ে এই যে আপনাকে পরিস্থিতির আপনার সামনে। রুহির চোখ ভরা পানি। খুবই কষ্ট লেগেছে এরকম ভালোবাসার এরকম একটা মর্মান্তিক পরিণতি শুনে। রুহি তো নিজ জীবনে ভালোবাসা পায়নি, পতিতাদের জীবনে ভালোবাসা আসেও না। কিন্তু যেই মানুষটা নিজের ভালোবাসার মানুষকে এত বেশি ভালোবাসতেন, তাকে স্বাভাবিক করার জন্যে রুহি মনস্থির করলো সে নিজে থেকে যা পারবে, যা করা দরকার সবই করবে। রুহি, আমাকে আপনারা যেভাবে বলবেন সেভাবেই সব হবে। থ্যাঙ্কস। ঝুনু খালা আর টুনিও খুব খুশি হলেন রুহির এমন প্রতিক্রিয়ায়। প্রায় 2টা বাজে। এখন দুপুরের খাবারের সময় হয়ে গেল। ইরাদেরও কাজ শেষ। সবাই খেতে বসলো। ইরাদ, রু, আমি খাইয়ে দিব তোমাকে। আচ্ছা। ইরাদ রুহিকে আগে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিল। রুহির রুম পরিষ্কার করা হয়ে গেছে। ইরাদ, রু, তুমি এখন একটু ঘুমাও, তোমার রুমে দিয়ে আসি চলো। আপনিও ঘুমাবেন একটু। ইরাদ, আচ্ছা ঠিক আছে। ইরাদ রুহিকে ওর রুমে দিয়ে গেল। রুহুর রুমে দেখলো কি সুন্দর ডেকোরেশন করা, কি চমৎকার রুচি ছিল মায়ার। অসম্ভব রকমের ভালোবাসা দিয়ে প্রতিটা জিনিসপত্র যেন কিনেছিল মেয়েটা। রুহি ইরাদার মায়ের কথাগুলো মনে করে খুব কষ্ট পাচ্ছে। ওর মনে কেন এত মায়া হচ্ছে ইরাদ ছেলেটার জন্যে, সেটাও নিজেও বুঝতে পারছে না। শুধু মনটা বলছে এই ছেলেটার জীবনে এত কষ্ট প্রাপ্য না, তার দুঃখের দিন শেষ করে দেন আল্লাহ। নিজেকে নিজে রুহি আয়নায় দেখে বলল, হ্যাঁ আমি মায়া না, আমি কখনো মায়া হতেও পারবো না জানি। আমি সত্যি হতেও চাই না, শুধু এই মানুষটাকে ভালো রাখতে চাই। যতদিন না উনি সত্যিটা না জানে যে আমি তার মায়া না, তার মায়া তাকে রেখে চিরকালের জন্য চলে গেছে। একটা ভালো লোক যার মনটা অবুঝ বাচ্চাদের মতো, তাকে আল্লাহর কষ্ট পেতে দিন না, তাকে খুব খুব ভালো রাখবেন। সন্ধ্যা গড়িয়ে রাত 8টা বেজে গেল। রুহিও আজ অনেক দিন পরে চিন্তামুক্ত আরামের একটা ঘুম দিয়েছে। সে উঠতে উঠতে তাই দেরি হয়ে গেল।
ওঠার পরে হাত মুখ ধুয়ে নিচে চলে গেল। যে দেখলো বাসায় ইরাদ নেই। শম্পা এসেছে রুহিকে দেখতে, আর মায়েরদের সার্টিফিকেটগুলো ঝনু খালার কাছে দিতে কিসের জন্য একটা দরকারের জন্য এগুলো অফিসের কাজে লেগেছিল। শম্পা: হ্যালো, আপনি দেখতে একদম মায়া ম্যাডামের মতো, তাই তো কপাল খুলে গেছে। না হলে আপনাদের মতো নিম্নমানের মেয়েদের এরকম বাসায় থাকার ভাগ্য কি আর হয়? না হয় ইরাজ স্যারের মতো লোকের কাজের মানুষ হবার যোগ্যতাও আপনার মতো মেয়ের নেই। তবে আমি একটা জিনিস চিন্তা করছি, একটা নষ্টা মেয়েকে কি সত্যিটা জানার পরে ইরাজ স্যার তার বাসায় আশ্রিতা হবার পর্যন্ত জায়গা দেবে কি? টনি: শম্পা আপা, আপনি এভাবে কথা বলতেছেন কেন? উনি আসার পর থেকে আমাদের ইরাদ ভাই হাসি খুশি থাকা শুরু করছেন। ইরাদ ভাইয়ের খুশি থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। শম্পা: আমিও চাই স্যার ভালো থাকুক, বাট এমন নিম্নমানের মেয়ের সাথে অ্যাটলিস্ট স্যারকে মানায় না। রুহি: একটা কথা বলি আপনাকে, আমি এখানে ইরাজ সাহেবের বউ হতে আসিনি। উনি আমাকে আমার জায়গা থেকে তুলে নিয়েছেন তার মায়া ভেবে। আমি জানি আমি মায়া না, আর মায়া ম্যাডামের জায়গা আমি নিতেও চাই না। ইরাজ সাহেব যখন সুস্থ হয়ে যাবেন তখন তাকে আমি নিজেও সত্যিটা জানিয়ে দেব। আমার মধ্যে তাকে নিয়ে কোনো স্বার্থ নেই। সে একটা ভালো মানুষ, ভালো থাকবে এটাই আশা করি। তাই আমাকে এসব শোনালেও আমার মধ্যে কোনো কষ্ট বা কিছু হারানোর দুঃখ কাজ করবে না। শুধু শুধু আপনার মতো উচ্চ শ্রেণীর মানুষের প্রতি একটা অসম্মানের সৃষ্টি হবে, যেটা হয়তো না হলেই ভালো। শম্পার আগে ফুসতে ফুসতে টেবিলের উপরে কাগজপত্র রেখে চলে গেল। বের হবার সময় ইরাদকে দেখলো, দেখে সালাম দিয়ে চলে গেল। ইরাদ আসার পরে ঝনু খালাকে জিজ্ঞেস করলো, শম্পা এভাবে চলে গেল কেন? কান্না করতে করতে। ঝনু: কিছু সত্যি কথা সহ্য হয়নি ওনার, তাই চলে গেছে। বাবা সাহেব, আপনি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নেন। বৌমনিও মাত্র উঠল। ইরাদ: আচ্ছা খালা। রুহি: তুমি ঠিক আছো? রুহি: আপনি ফ্রেশ হয়ে আসেন, আমরা খেয়ে নেই সবাই। ইরাদ: ওকে। রাতে খাওয়া দাওয়া শেষে ইরাদ বলল, আমার মাথাটা একটু ব্যথা করতেছে রুহি, আমি রুমে গেলাম, তুমিও রেস্ট করো। রুহির সম্মতি দিয়ে নিজ ঘরে ঘুমাতে গেল। রাতে রুহি ভাবছিল কিভাবে ইরাদের মনমতো হয়ে চলবে। এসব ভাবতে ভাবতেই ও ঘুমিয়ে গেল। সকাল হলো। রুহি ভোরবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে সাজগোজ করলো, যেমনটা ইরাদ পছন্দ করে। এরপর নিচে গিয়ে ঝনু খালা ও টনির কাছে ইরাদের খাবারের, তারপর বিভিন্ন জিনিসের প্রতি পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে নিল, কিছুটা যেন ওর কারণে ইরাদের কোনো প্রকারের কষ্ট না হয়। ইরাদ প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। রুহিকে দেখে গুড মর্নিং জানালো। বেশ ফুরফুরা লাগছে ইরাদকে। রাতের ঘুমটা ভালো হয়েছে হয়তো। এতদিন পরে নিজের ভালোবাসার মানুষকে দেখছে নিজের সামনে। মন ভালো না থেকে উপায় কোথায়? নাস্তা বানানো শেষ। ইরাদ রুহি খেতে বসেছে। রুহি ইরাদকে খাবার বেড়ে দিচ্ছে। ইরাদ রুহির দিকে দেখছে অপলক দৃষ্টিতে, আর ইরাদের চোখে পানি। কি যে একটা সুন্দর দৃশ্য। টনি আর ঝনু খালা দেখে খুবই খুশি হচ্ছে। টনি, ঝনু রুহির এরকম আচরণ দেখে নার্ভাস হয়ে ইরাদকে বলে, ভাই দেখেছেন, ভাবির আচরণ বেশ পরিবর্তন হয়েছে। ভাই এতদিন ওনার কাছে ছিল না, এই জন্যই এমন হয়েছে। টনি কথাটা একটু এই জন্যই বলেছে যাতে মায়া আর রুহি দুজনের আচরণ যে বেশ আলাদা ইরাদ যেন বুঝে না যায়। যেহেতু রুহি আর ইরাদ এতদিন পরে একসাথে, তাই ইরাদ আজ অফিসে না যেয়ে রুহিকে নিয়ে ঘুরতে যাবে। আগে সবসময় ওরা যখন অনেকদিন পর দেখা করত তখন সারাদিন একসাথেই সময় কাটাতো। নাস্তা খাওয়া শেষে ইরাদ: রুহি রেডি হও, কোথাও যাব? কোথায় যাব? আগে রেডি হও, পরে বলছি। আর পিঙ্ক কালারের একটা শাড়িটি দেখতে চাই সুন্দর পরীকে। আচ্ছা। ঝনু খালা আর টনি খুবই খুবই খুশি হয়েছেন ইরাদকে সুখে দেখে। ইরাদ আবারও নতুন জীবন শুরু করবে, এটা তো এদেরও দুজনেরই স্বপ্ন ছিল। রুহি খুব সুন্দর করে তৈরি হয়ে আসলো, আর ইরাদ ব্লু কালারের একটা শার্ট পরেছে, চুলগুলো স্পাইক করেছে, বেশ দেখাচ্ছে। রুহি যেন ইরাদকে দেখে খুব তৃপ্তি নিয়ে ওকে দেখছে, কি যেন একটা জাদুর মতো কাজ করছে। ইরাদ সামনে এসে রুহিকে বলল, কি দেখছো? রুহি: কিছু না। ইরাদ আর রুহি দুজনে মিলে এয়ারপোর্টের পাশে একটা লেক আছে, যেটা ইরাদের বাসা থেকে খুব বেশি দূরে না। ওরা রওনা দিল। গাড়িতে ওঠার পর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। রুহি ইরাদ দুজনেই চুপ হয়ে আছে। রুহি গ্লাস খুলে বাইরের দিকে তাকিয়ে আছে। ইরাদ কিছুক্ষণ পরে রেডিও অন করলো। রেডিওতে পুরনো গান বেজে ওঠে। আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার। এমনে কে আছে তুমি তা বুঝিও নাও। রুহি জানে ইরাদর নাম ইরাদের জীবনে কিছু সময়ের অতিথি, তাই এসবের কোনো প্রভাব যেন নিজের উপরে পড়তে দিচ্ছে না সে।
ওরা কিছুক্ষণের মধ্যে ওখানে গেল। আকাশে মেঘ জমেছে, তবে বৃষ্টি নেই এখন। মানুষজনও প্রায় নেই বললেই চলে। রুহি আর ইরাত পাশাপাশি বসলো। মাঝে একটু দূরত্ব রেখে ইরাত পুরো চুপ হয়ে আছে। ও রুহির দিকেও দেখছে না, কিছুক্ষণ ঠায় আকাশের দিকে দেখছে। আর রুহি ইরাতকে দেখছে, আবার চারদিকে দেখছে। বেশ সুদর্শন পুরুষ ইরাত, আর সব থেকে বড় কথা ও খুব ভালো মানুষ, যাকে রুহি নিজের অজান্তেই মন দিয়ে বসেছে। তাই কিছু সময় পর পর ইরাতের দিকে চোখ চলে যায়। রুহি, তুমি ঠিক আছো? ইরাত, জায়গাটা সুন্দর না? রুহি, খুব সুন্দর, একটা শান্তি লাগছে এখানে আসার পরে। ইরাত, রুহি, তোমাকে একটা কথা বলি। বলেন। ইরাত, না থাক, আর অন্যদিন বলবো। প্রায় 1 ঘন্টা পরে ওরা বাড়ি ফিরে এলো। এরপরে এভাবে দিন যেতে লাগলো। রুহির কোনো কিছুর কমতি হতে দেয় না ইরাত। ইরাদেরও খুব বেশি যত্ন নেয় রুহি। প্রায় 1 মাস পার হলো এরকম করে। ইরাত 1 মাস পরে রুহিকে আবারও সেম জায়গায় নিয়ে আসলো। আজকেও আকাশটা মেঘলা, ঠিক সেদিনের মতোই। ইরাত, তোমাকে কিছু বলার ছিল, যেটা সেদিন বলা আমার কাছে ঠিক মনে হয়নি। জি বলেন। ইরাত, জানো রুহি, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে হলে বা প্রমিস নিতে হলে এখানে নিয়ে আসতো আমার মায়া। আমার মায়া এই জায়গাটা খুব ভালোবাসতো, তাই এই জায়গাটার সাথে আমার এত বেশি অ্যাটাচমেন্ট কাজ করে। এই বলে ইরাত ওর চোখ বন্ধ করে নিল। ইরাদের চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল। রুহি প্রচুর ভয় পেয়ে গেল। ওর মুখে কোনো কথা আসছে না। এরকম একটা সিচুয়েশনে রুহির কী বা বলা উচিত, আর ইরাদি বা কীভাবে সব জানলো? রুহির মাথায় কিছু আসছে না। রুহির হাত পা ঠান্ডা হয়ে আছে। ইরাত, জানো রুহি, আমার মায়া খুব অভিমানী একটা মেয়ে ছিল। ওর মতো আহ্লাদি মেয়ে খুব কমই হয়। ওর মনটা একদমই বাচ্চাদের মতো নিষ্পাপ ছিল, কখনো কারো খারাপ চিন্তা করতো না। আল্লাহ আমার মায়াকে হয়তো খুব বেশি ভালোবেসেছেন, তাই এভাবে নিয়ে চলে গিয়েছিলেন। ইরাত কান্না করতে করতে, রুহি, আপনি মানে কিভাবে জানলেন? রুহি ভয়ে ভয়ে, ইরাত, রুহি, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন আমি নেশায় ধুত ছিলাম। তখন আমি তোমাকে আমার মায়া ভেবেছিলাম, মনে হয়েছিল তুমি মায়া। কিন্তু যখন তোমাকে বাসায় আনলাম, এরপরে তোমার আচরণ, বলা কথা, এসব কিছুই আমার খটকা লাগতো। তুমি আমার মায়া না। মায়ার স্পর্শ আমি বুঝতাম, ওর পাশে থাকলে আমি না দেখলেও বুঝতাম, কিন্তু কেন যেন তোমার কাছে থাকা আমার মনে ধরছিল না। সেদিনে আমি এসব ভাবছিলাম, কাউকে কিছুই বলিনি, জিজ্ঞেস করিনি, কারণ আমি শিওর ছিলাম না কোনো ব্যাপারেই। এরপর সেদিন যখন শম্পা আসলো বাসায়, আমি সব শুনে ফেলেছিলাম। এরপর দেখলাম আমার মায়ের ডেথ সার্টিফিকেট সোফার উপরে রাখা ছিল। সেদিন সারা রাত আমি ঘুমাইনি। এরপর আমি ডাক্তারের কাছে কাউন্সিলিং শুরু করলাম। আস্তে আস্তে আমার সব মনে হলো। ধীরে সুস্থে আমি সব কিছু মেনে নিলাম যে হ্যাঁ, আমার মায়া আর নেই, ও চলে গেছে আল্লাহর কাছে। তাই এখন আর কান্না করি না, কষ্ট পায় না। রুহি, তাহলে আপনি এতদিন আমাকে কেন বাসায় রেখেছিলেন? ইরাত, আমার মায়া অসহায়ের পাশে দাঁড়িয়েছে সারা জীবন। মায়া অনেক ভালো একটা মানুষ ছিল, ও আমার হবু বউ ছিল। এই জন্যই বলছি না, তোমার মতো মেয়েদের জন্য ও একটা কিছু করতে চেয়েছিল, কিন্তু সময় পায়নি। আমি যদি তোমাকে না রাখতাম, তোমার ওই অন্ধকার দুনিয়ায় ফিরে যাওয়া লাগতো। আমি চাই না আমার জন্য কারো আবারও জীবনটা নষ্ট হয়ে যাক। আমি এই কদিন তোমাকে কিছুই বলিনি, জিজ্ঞেস করিনি। এর পেছনে শম্পা একটা বিশেষ ভূমিকা রেখেছে। আর শম্পা আমার খুব কাছের একটা এমপ্লয় ছিল। বারবার যার কারণে আমি বুঝতাম ও আমাকে পছন্দ করে। এটা জানা সত্ত্বেও ওকে চাকরিতে রেখেছিলাম। কাল শম্পার বিয়ে হয়ে গেছে, এখন আর কোনো ঝামেলা নেই আমার জীবনে। আমি শান্তিমতো আমার মায়েকে ভেবে বেঁচে থাকতে পারবো বাকি জীবন। ইরাদের চোখ মুখ লাল হয়ে গেছে। রুহি, আপনি আমাকে ভুল বুঝেননি তো? আমি আসলে, ইরাত, না, তোমাকে ভুল বুঝিনি। আর এখানে তোমার দোষও নেই। আবির, ছোনু খালা আর টুনি আমার সুখের জন্যই এসব করেছে, যেটা আমি বুঝি। তুমি নিজেকে দোষারোপ করো না। রুহি মনে মনে ভাবছে, উনি মায়াকে বড্ড বেশি ভালোবাসেন। ইরাদের কষ্ট, মায়াকে ছাড়া ইরাদের বাকি জীবন অতিক্রম করা লাগবে, এটা ভেবে রুহির চোখ দিয়ে পানি পড়ছে। ইরাত, রুহি, তোমার আর মায়া সাজা লাগবে না। কিছুক্ষণ দুজনেই নীরবতা পালন করলো। বৃষ্টি শুরু হয়ে গেল। রুহি আর ইরাত দুজনের অশ্রুসিক্ত নয়ন, কেউ কাউকে দেখছে না। তারা তাকিয়ে আছে আকাশের পানে। দুজনের মনে দু ধরনের কষ্ট কাজ করছে, কিন্তু একে অপরের জন্য ব্যথিত। ভাগ্য যেন এক নিষ্ঠুর খেলা খেলছে তাদের সাথে। রুহির ইচ্ছে করছে ইরাতকে জড়িয়ে ধরতে, ইরাদের সব কষ্ট নিজের মধ্যে নিয়ে নিতে, কিন্তু রুহি পারছে না। ওর তো অধিকার নেই।
ইরাদের মতো ছেলের পাশে দাঁড়ানোর মতো যে যোগ্যতা থাকা লাগে সেটাও হারিয়ে ফেলেছে। যেদিন ওই নষ্ট পাড়ায় ওর পা রাখতে হয়েছিল, নির্বাক হয়ে ইরাদের কষ্ট দেখা ছাড়া আর কোনো উপায় রুহির নেই। প্রায় 20 মিনিট পর ইরাদ বলল, বাড়ি চলো। রুহি কিছু বলল না, হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি দিল। এরপর বাড়ি ফিরে গেল ওরা। টুনি ইরাদ আর রুহিকে দেখা মাত্রই বলল, ভাবি আপনি আর ভাইয়া তো ভিজে গেছেন পুরো, আমি টাওয়াল নিয়ে আসি। ভাইয়া। ইরাদ কিছু না বলে ঘরে চলে গেল। টুনি, ভাবি কিছু হয়েছে? আপনাদের এমন দেখাচ্ছে কেন? ভাবি, রুহি, উনি সব জেনে গেছে। আমি মায়া না, আমি রুহি, এটা উনি জানে। শম্পা যেদিন আসছে সেদিনে উনি সব জেনে গিয়েছিল। এটা বলেই রুহি ওর ঘরের দিকে চলে গেল। রুহি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মাটিতে বসে পড়ল রুহি। আবহাওয়াটা বেশ খারাপ হয়ে যাচ্ছে বাইরে, সেটা দেখা যাচ্ছে, কিন্তু রুহির ভেতরের ঝড় কেউ দেখতে পাচ্ছে না। শরীরে যেন সব শক্তি হারিয়ে ফেলেছে রুহি। কেমন যেন লাগছে, হাত পা ভেঙে আসে। শুধু ইরাদের চোখের চাহনি, মুখে বলা কথাগুলোই মনে পড়ছে। কখনো রুহি কারো জন্যই এমন অনুভব করেনি যেমনটা এখন ইরাদের জন্য অনুভব করছে। কেন এমন অনুভব হচ্ছে এটা রুহির আর বুঝতে বাকি নেই। রুহি বুঝে গিয়েছে ইরাদ আহসানকেও ভালোবেসে ফেলেছে, তাই ইরাদের কষ্টে ওর কলিজা পড়ে যাচ্ছে। ইরাদের চোখের পানি যেন রুহির অন্তরে জিয়ে লাগছে। বারবার এই জিনিসগুলো মনে পড়ছিল। আজকে দুনিয়াটা খুবই খারাপ লাগছে। রুহি জানে ইরাদের সাথে রুহির মিল সম্ভব না। আর রুহি মনে মনে ভেবে রেখেছিল ইরাদ সব কিছু জানার পরে এই বাড়ি ছেড়ে চলে যাবে। যেই আশ্রমে রুহির বোন থাকতো, রুহি ওখানেই চলে যাবে। কারণ এখন আর কোনো পিছুটান নেই, শুধু আছে কিছু মিষ্টি সুন্দর স্মৃতি যা ইরাদ ওকে দিয়েছে। রুহি বাথরুমে যেয়ে অনেকক্ষণ কান্না করলো, নিজের মনকে শক্ত করলো, কারণ এখন যে ওর চলে যেতে হবে। বের হয়ে রুহি হালকা নীল একটা শাড়ি পরে নিল। চেহারাটা যে কত মন লাগছে, খুবই ক্লান্ত দেখাচ্ছে। ইরাদ ফ্রেশ হয়ে এসে বসে আছে রোলিং চেয়ারে। ঝড় ক্রমাগত বাড়ছে, এই কারণে বৃষ্টির ঝাপটা জানালা দিয়ে ভেতরে আসে। ইরাদ উঠে জানালা লাগিয়ে দিল। কাচের ভেতর দিয়ে ওপাশের ঝড় দেখছে ইরাদ। এদিকে টুনি এই ব্যাপারটি ঝনু খালা আর আবিরকে জানিয়ে দিল। আবির ইরাদের বাসার দিকে রওনা দিল। সবাই যেন চিন্তায় পড়ে গেল যে এখন কি হবে। রুহি এই কয়দিনেই নিজের ভালো ব্যবহার আর গুণের মাধ্যমে সবার মনে নিজের জন্য একটা জায়গা করে নিয়েছে। ইরাদ আর রুহি যেন এক হয়ে যায়। বাসায় সব এই একটাই চাওয়া। রুহি আস্তে আস্তে করে নিচে নেমে এলো। ইরাদের সাথে আর থাকা রুহির জন্য ঠিক হবে না। ইরাদকে ছেড়ে যেতে রুহির খুব কষ্ট লাগছে। আর যদি ইরাদকে দেখে তাহলে রুহির যাওয়া হবে না। কিন্তু মায়ের মতো চেহারা নিয়ে প্রতি মুহূর্তে ইরাদকে মায়ের কথা মনে করিয়ে রুহির থাকাটাও ঠিক হবে না। তাই বাইরের এই অবস্থা দেখেও রুহি কাউকে কিছু না বলেই বের হয়ে গেল আশ্রমের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পরে আবির আসলো ইরাদের বাসায়। আবির, ঝনু খালা, স্যার কোথায়? ঝুনু, ইরাদ বাবা তার রুমে। আবির, আর রুহি ভাবি? মনে হয় তার ঘরে। আচ্ছা, আমি স্যারের ঘরে যাই, তার সাথে দেখা করা দরকার। আবির ওপরে উঠে ইরাদের রুমে দরজায় কড়া নাড়ল। ইরাদ পেছনের দিকে না ঘুরেই বলল, ভেতরে আসতে পারো। আবির, স্যার আমি। আবির, বসো। স্যার প্লিজ, আপনি আমাদের ভুল বুঝবেন না। আমরা আপনার মেন্টাল স্টেট এমন ছিল দেখেই এই পদক্ষেপটা নিয়েছিলাম। আবার অন্যান্য কোম্পানিগুলো আপনার এই অসুস্থতাকে হাতিয়ার বানিয়ে আমাদের কোম্পানির সব ডিল নিয়ে নিতে পারত। অনেকেই এমন চেষ্টা করেছিল। এইসব কারণেই আমরা অসহায় হয়ে গিয়েছিলাম। ইরাদ, আমি ডক্টরের সাথে কথা বলেছি, আর না বললেও আমি তোমাকে বিশ্বাস করি। আবির, তোমরা আমার জন্য এসব করেছিলে, আমি বুঝতে পারছি। যাই হোক, এখন আর কোনো সমস্যা নেই, সব ভুলে যাও। আমি রুহির নামে আমার উত্তরার মার্কেটটা করে দিতে চাচ্ছি। ওই মেয়েটা হাসি খুশি থাকলে আমার মনে হয় আমার মায়া ভালো আছে। ওর যেন সামনের দিনে কোনো কষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখো। স্যার, আপনার কি মনে হয় মেয়েটা এভাবে সুখে থাকবে? ইরাদ চমকে ওঠে আবিরের কথায়। ইরাদ, কি বলতে চাচ্ছ তুমি? স্যার, আপনি কি বোঝেন? রুহি আপু আপনাকে অনেক বেশি ভালোবাসে। কিছুদিন আগে যখন আপনার জ্বর ছিল, উনি না খেয়ে সারাদিন রাত আপনার সেবায় ব্যস্ত ছিল। এগুলো কি উনি মায়া হিসেবে করেছে? এগুলো কি একটা মানুষ নাটক করে করতে পারে? আর যদি করেও, তবে কি এভাবে কেউ এতদিন নাটক করতে পারে? ইরাদ চুপ করে আছে। আবির, স্যার, আপনি যদি সত্যি চান যে রুহি আপু খুশি থাকুক, তাহলে ওনাকে আমাদের ভাবি বানিয়ে ফেলেন। উনি আপনার টাকা বা আপনার রূপকে ভালোবাসেনি, উনি ভালোবাসে আপনার মনকে। আর মায়া ভাবিও চাইতেন আপনি ভালো কোনো মেয়েকে বিয়ে করে জীবনে সুখী হবেন।
আর একটা কথা কি স্যার, ভাবি চারিত্রিক দিক থেকে এখনও পবিত্র আছেন। আমি তার ব্যাপারে সব খোঁজ নিয়েছিলাম আগেই। আমি আপনাকে এভাবে সব বলতাম না, কিন্তু আজ না বললে পরে আর বলা হতো না। এমন সময় টুনি দৌড়ে এসে ইরাদকে বলল, ভাইয়া ভাইয়া, ভাবি বাসায় নেই। এ অবস্থায় উনি কোথায় চলে গিয়েছেন? ইরাদ, মানে তুই ভালো মতো দেখেছিস? জি ভাইয়া, আপনি প্লিজ ভাবিকে খুঁজে বের করেন, তার অবস্থা খুবই বিধ্বস্ত হয়ে গিয়েছিল। ইরাদ, আবির চলো, রুহিকে খোঁজা লাগবে। ইরাদ খুবই টেনশনে বের হয়ে গেল। অনেক খোঁজার পরেও যখন রুহিকে পেল না, তখনও রুহির আশ্রমে চলে গেল। এই আশ্রমের প্রতি রুহির একটা টান আছে, এটা ইরাদ জানে। আশ্রমে যে ইরাদ দেখল রুহি ওখানে আছে। রুহি একটা ছোট বাচ্চার কান্না থামাছিল। কি অপরূপ লাগছে ওকে দেখতে। রুহিকে দেখে যেন ইরাদের স্বস্তি ফিরে এলো। ইরাদ, রুহি। রুহির চোখ বড় হয়ে গেল ইরাদকে দেখে। ইরাদ ভেজে গেছে পুরোপুরি, কেমন ক্লান্ত দেখাচ্ছে ওকে। রুহি বাচ্চাকে অন্য একজনের কোলে দিয়ে সে ইরাদকে বলল, রুহি, আপনি এখানে কি করছেন? এখানে কেন এসেছেন? ইরাদ, তুমি এখানে কেন এসেছো? রুহি, আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি প্লিজ চলে যান। কথাগুলো বলতে রুহির খুব কষ্ট হচ্ছে। নিচের দিকে তাকিয়ে কান্না করতে করতে কথাগুলো বলে ফেলে রুহি। ইরাদ, একবার কষ্ট পেয়েছি, আবারও কষ্ট দিবে আমাকে? রুহি আমাকে রেখে চলে যাবে? রুহি ইরাদের দিকে তাকিয়ে রইল, মুখে কিছু বলছি না। ইরাদ, তুমি আমাকে ভালোবাসো রুহি, আমি জানি। আমাকে রেখে তাহলে কেন চলে যাচ্ছ? রুহি, আমি আপনার লায়ক না। আমার মতো মেয়েদের জীবন কারো বউ হবার অধিকার নেই। আমরা শুধুই ভোগ্যপণ্য। কারো স্ত্রী হবার মতো সৌভাগ্য আমাদের নেই। আমরা কেবলই পণ্য স্ত্রী। ইরাদ, রুহি, মানুষের মনের চেয়ে বড় শরীর না। আর আমি তোমাকে ওইভাবে কখনো বিচার করিনি। যখন শুনেছিলাম আমার মায়া এক দুর্ঘটনার কারণে নষ্টপাড়ায় আটকা পড়েছে, তখন আমি একটাবারও চিন্তা করিনি যে আমার মায়া হয়তো নষ্ট হয়ে গেছে। তাহলে তোমাকে কেন এমন ভাববো? মনের পবিত্রতা অনেক বড়, এটা সবার থাকা দরকার। আর আমি জানি তুমি কারোর সাথে কখনো কিছুই করনি, আর যদি করতেও তবুও তুমি আমার কাছে এমনই থাকতে। রুহিবার কান্নার জন্য আর চেপে রাখতে পারছি না। ইরাদ, আমাকে ছেড়ে গেলে কষ্ট তো একা তুমিও না, আমিও পাবো। তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছো। জানো রুহি, আমি কয়েক ঘন্টা আগেও এই জিনিসটা বুঝতে পারছিলাম না। তুমি যখন চলে গেলা তখন আমি বুঝলাম যে আমার বেঁচে থাকার জন্য রুহিকে লাগবে। আমি অনেক কষ্টে মায়াকে ছাড়া থাকার অভ্যেস করেছি আমি। রুহি এবার একটা কথাও ইরাদকে বলতে দিল না, সাথে সাথে ইরাদকে জড়িয়ে ধরল। ইরাদও রুহিকে আঁকড়ে ধরল। দুটা পিপাসায় কাতর আত্মা যেন নিজের অমৃত খুঁজে পেয়েছে। ভালোবাসা সফল হয়েছে। ইরাদ সে রাতে রুহিকে বিয়ে করে একেবারে বাড়ি ফিরেছে। রুহি আর ইরাদ দুজন দুজনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে ভালোবাসা দিয়ে। ওদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে নতুন জীবনের পথে এরা একে অপরের হাত ধরে চলতে শুরু করলো। রুহিদের জীবন সাধারণত সুন্দরভাবে শেষ হয় না, তবে আমরা যদি পারি তাহলে তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ আমার মনে হয় না কোনো মেয়ে মানুষ স্বইচ্ছায় এসব কাজ করে। আমাদের উচিত তাদের সাহায্য করা। মনুষ্যত্বের জন্য অন্তত প্রতিটা গল্পের নায়ক নায়িকা থাকে। তাই রুহির জীবনে ইরাদ এসে ওকে পূর্ণ করে দিয়েছে, কিন্তু বাস্তব জীবনে ইরাদ খুবই কম। তবে পুরো গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।